গাজা সিটির 40% দখলে নেয়ার দাবি ইসরায়েলের। সব জিম্মি ফেরতের শর্তে হামাস রাজি হলেও প্রত্যাখ্যান তেল আবিবের। আন্দোলনে অগ্নিগর্ভ ইন্দোনেশিয়া। পুলিশের গাড়ির চাপায় ডেলিভারি ম্যানের মৃত্যুতে বেড়েছে ক্ষোভ। প্রেসিডেন্ট পুলিশ প্রধান ক্ষমা চাওয়ার পরও কমছে না উত্তেজনা। কিয়েভের নিরাপত্তায় সেনা পাঠাতে রাজি 26 দেশ। ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করলে পাল্টা হামলার হুমকি রুশ প্রেসিডেন্টের। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ইশরাত জাহান। গাজা সিটির 40% এখন ইসরায়েলি দখলে, এমনটাই দাবি নেতানিয়াহু প্রশাসনের। স্বাধীনতাকামী গোষ্ঠীকে পুরোপুরি নির্মূলের অজুহাতে আরও বাড়াচ্ছে অভিযানের পরিধি। এদিকে সব জিম্মিকে ফিরিয়ে দেওয়ার শর্তে হামাস রাজি হলেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। উল্টো চাপিয়ে দিয়েছে নতুন 5 শর্ত। ধোঁয়ায় কালো আকাশ, স্বজন হারানোর বেদনায় ভারী বাতাস। দীর্ঘদিন ধরে এটাই গাজার নিয়মিত দৃশ্য। ইসরায়েলি নারকীয়তায় কেউ হারাচ্ছেন মাথা গোজার ঠাঁই, কেউ প্রিয়জনকে জানাচ্ছেন চিরবিদায়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার বাসিন্দা। এরই মধ্যে নেতানিয়াহু প্রশাসনের দাবি, শহরের 40% দখলে নিয়েছে ইসরায়েল। নিন্দা সমালোচনা উপেক্ষা করেই হামাসকে পুরোপুরি নির্মূলে দিয়েছে আগ্রাসনের মাত্রা বৃদ্ধির ঘোষণা। গাজা সিটির 40% দখল করে ফেলেছি আমরা। ভবিষ্যতে অভিযান আরো বিস্তৃত আর তীব্র হবে, কারণ আইডিএফকে প্রতিহত করতে নামবেই হামাস। সে সময় গোষ্ঠীটিকে পুরোপুরি ধ্বংসে চাপ বাড়ানো হবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে প্রতিদিন গড়ে 1/2 মানুষের প্রাণ যাচ্ছে ইসরায়েলি বর্বরতায়। যারা আহত হচ্ছেন তারাও পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা, লড়ছেন মৃত্যুর সাথে পাঞ্জা। গাজায় যুদ্ধবন্ধের শর্তে একযোগে সব জিম্মিকে ফিরিয়ে দিতে রাজি হলেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। উল্টো জুড়ে দিয়েছে নতুন 5 শর্ত, যার অন্যতম হামাসের নিরস্ত্রীকরণ আর স্বাধীনতাকামী গোষ্ঠীকে ছাড়াই প্রশাসন গঠন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইন্দোনেশিয়ার পার্লামেন্ট সদস্যদের আবাসন ভাতাকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে পুলিশ বিরোধী আন্দোলনে। নিরাপত্তা বাহিনীর গাড়ি চাপায় এক ডেলিভারি ম্যানের মৃত্যুর জেরে ব্যাপক আকারে দেশটিতে ছড়িয়ে পড়েছে জনরোষ। পুলিশের নৃশংস আচরণের বিচারই এখন মুখ্য দাবি আন্দোলনকারীদের। প্রেসিডেন্ট ও পুলিশ প্রধান ক্ষমা চাওয়ার পরও থামানো যাচ্ছে না ক্ষুব্ধ ছাত্র জনতাকে। বিক্ষোভ দমাতে তাই মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পার্লামেন্ট সদস্যদের ভাতা বৃদ্ধির জেরে গেল 2 সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইন্দোনেশিয়া। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা পরিণত হয় দেশটির কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভে, যার নেপথ্যে রয়েছে এক ডেলিভারি ম্যানের মৃত্যু। বিক্ষোভ ঘিরে গেল বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা। এ সময় নিরাপত্তা কর্মীদের গাড়ি চাপায় নিহত হন 21 বছর বয়সী ডেলিভারি বয় আফফান কুর্নিয়াওয়ান। আন্দোলনে যার কোনো সম্পৃক্ততা ছিল না। খাবার ডেলিভারি করতে গিয়ে নির্মম মৃত্যুর শিকার হতে হয় তাকে। মূলত এই ঘটনা ঘিরেই ভয়াবহ আকারে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। স্বয়ং প্রেসিডেন্ট এমনকি পুলিশ প্রধান ক্ষমা চাইলেও শান্ত হয়নি পরিস্থিতি। উল্টো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ইন্দোনেশিয়ার আন্দোলন। যোগ দেয় দেশটির সাধারণ শিক্ষার্থীরা। এক পর্যায়ে সংহতি জানায় দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। বিক্ষুব্ধ ছাত্র জনতাকে দমাতে সামরিক বাহিনী মোতায়েন করে ইন্দোনেশিয়া সরকার। তাতে আরও সহিংস হয়ে ওঠে পরিস্থিতি। তাণ্ডব চলে বিভিন্ন সরকারি ভবন এবং রাজনীতিবিদদের বাসায়। এদিকে অভিনব প্রতিবাদ জানিয়ে নিহত ডেলিভারি রাইডারের পাশে দাঁড়িয়েছে অনেকে। সরকারি হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ার একজন পার্লামেন্ট মেম্বার মাসে প্রায় $6,150 বেতন পেয়ে থাকেন, যা দেশটির নাগরিকদের গড় আয়ের তুলনায় 30 গুণ বেশি। এর মধ্যে বাড়তি $3,000 বাড়ি ভাড়ার জন্য। সেপ্টেম্বরে চালু হওয়া বিতর্কিত এই ভাতা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। এছাড়াও রাজনীতিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। অনিক রহমান, যমুনা নিউজ।
গত এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো কেঁপে উঠল আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চল। স্থানীয় সময় রাত ৮টা ৫৬ অনুভূত হয় ৫.৬ মাত্রার ভূমিকম্পটি। আতঙ্কে আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসে দেশটির নাঙ্গারহার ও কুনার প্রদেশের মানুষ। শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চলের বেশিরভাগ ঘরবাড়ি। কর্তৃপক্ষ জানিয়েছে আহত অবস্থায় কুনার প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে ১৭ জনকে। হিন্দুকুশ অঞ্চলের ১১১ কিলোমিটার গভীরে উৎপত্তি হওয়া এই ভূকম্পনে কেঁপে ওঠে পাকিস্তান ও ভারতের বেশ কিছু শহরও। গত রোববার আফগানিস্তানে হওয়া ৬ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২,২০০। ৬ বছর পর আবারও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভিক্টোরি ডে প্যারেডের পরদিন বৃহস্পতিবার বেইজিংয়ে বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা হয় দুই দেশের বন্ধুসুলভ সম্পর্ক নিয়ে। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যু উঠে আসে আলোচনার টেবিলে। এ সময় দীর্ঘ সময় পর কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দ প্রকাশ করেন শি জিনপিং। জবাবে চীনের প্রেসিডেন্টের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। মাদক পাচার রোধ নয়, বরং ভেনেজুয়েলার জ্বালানি প্রাচুর্যের দিকেই নজর যুক্তরাষ্ট্রের। ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের তৎপরতায় উঠেছে জোরালো এই অভিযোগ। কারণ মার্কিন গোয়েন্দা তথ্যই বলছে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহকারী শীর্ষ দেশগুলোর তালিকায় নেই কারাকাস। পাশাপাশি ২০২৩ সালের জরিপ অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ জ্বালানি তেল মজুত রয়েছে ক্যারিবীয় দেশটিতে। অবশ্য এখনও ওয়াশিংটন সাফাই গেছে সমুদ্রপথে মাদক চোরাকারবারি রোধই তাদের টার্গেট। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে বাজছে যুদ্ধের দামামা। ক্যারিবীয় সাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের উস্কানি তো ছিলই, মঙ্গলবার ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়ে উত্তেজনা কয়েকগুণ বাড়ালো ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রে মাদক পাচার প্রতিরোধই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। সেই ধারাবাহিকতায় আগস্টে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করা হয় সাবমেরিন, যুদ্ধজাহাজ ও ৪,৫০০ সেনা। অভিযোগ, শক্তিশালী মাদক চক্রের সাথে সরাসরি সম্পৃক্ত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। অবশ্য দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ওয়াশিংটন। জাতিসংঘের তথ্য, বিশ্বের সবচেয়ে বেশি কোকেন উৎপাদিত হয় কলম্বিয়ায়। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে ২০২৪ সালে দেশটিতে জব্দ হওয়া কোকেনের ৮৪% এসেছিল সেদেশ থেকে। কিন্তু তালিকায় নেই ভেনেজুয়েলার নাম। এমনকি যুক্তরাষ্ট্রে মাদক পাচারের জন্য ব্যবহৃত শীর্ষ রুটগুলোর মধ্যেও নেই কারাকাস। এরপরও ট্রাম্প প্রশাসনের দাবি, মাদক থেকে মার্কিনীদের রক্ষায় ভেনেজুয়েলার বিরুদ্ধে কঠোর অবস্থান তাদের। সামরিক তৎপরতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্র আর মাদক চোরাচালান বা সন্ত্রাসী সংগঠনের হুমকি সহ্য করবে না। আমেরিকান জনগণকে বিষ খাওয়ানোর যুগ শেষ। ক্যারিবীয় অঞ্চলে বিদেশি সন্ত্রাসীদের পরাজয়ের কেবল শুরু। যদি এসব গোষ্ঠী আমেরিকানদের হত্যা চেষ্টা চালিয়ে যায়, পরিণতি আরও ভয়াবহ হবে। প্রশ্ন উঠছে, কেন ভেনেজুয়েলাকে টার্গেট বানালেন ট্রাম্প? মাদুরোর অভিযোগ, সরকার উৎখাতের জন্যই এ ষড়যন্ত্র। জ্বালানি সমৃদ্ধ ভেনেজুয়েলার খনিগুলোর দিকেও নজর দিতে পারেন ট্রাম্প, উঠছে এমন অভিযোগও। ২০২৩ সালের তথ্যে লাতিন দেশটিতে মোট তেলের মজুদ ৩০৩ বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবের রয়েছে ২৬৭ বিলিয়ন ব্যারেল, আর ইরানের কাছে মজুদ ২০৮ বিলিয়ন ব্যারেল। অর্থাৎ নবম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের ৫ গুণেরও বেশি তেলের মালিক ভেনেজুয়েলা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিজেপির শাসিত রাজ্যগুলোয় বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে তুমুল হট্টগোল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যসভায়। হিংসা ও বিদ্বেষ ছড়াতে বাঙালিদের ওপর হামলা করছে বিজেপি, এমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর আখ্যা দেন তিনি। এর পাল্টা প্রতিবাদে বিক্ষোভ করেন বিজেপির বিধায়করা। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষেও জড়ান বিরোধী দলের নেতারা। বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য দেন মমতা ব্যানার্জি। এ সময় কেন্দ্রের শাসকদের রীতিমতো তুলোধনা করেন মমতা। বলেন, হিংসা এবং সংঘাত ছড়াচ্ছে কেন্দ্রের শাসকরা। তার সাথে যোগ দিয়েছে রাজ্য বিজেপির নেতারাও।
এ সময় মমতার বক্তব্যের প্রতিবাদে রীতিমতো হট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা। নিয়ম বহির্ভূত আচরণের অভিযোগে 3 বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এক পর্যায়ে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্শালদের সাথে হাতাহাতিতে জড়ান বিজেপির নেতারা। এরপর বিধানসভার বাইরে বিক্ষোভ করে বিজেপির এমএলএরা। এ সময় রীতিমতো হুঁশিয়ারি দিয়ে কড়া জবাব দেওয়ার ঘোষণা আসে রাজ্য বিজেপির নেতা শুভেন্দুর তরফ থেকে। আবারও বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নিরাপত্তা দেওয়ার কথা জানান তিনি। আজকে আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। নট বাংলাদেশি মুসলিম, ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। বাংলাদেশের মুসলমান ওরা অনুপ্রবেশকারী, দে শুড গো, নইলে ডিটেনশন ক্যাম্পে থাকবে। আর সব হিন্দু বাংলাদেশ থেকে যারা এসেছে 31শে ডিসেম্বর 2024 তারা সবাই শরণার্থী, তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার। এদিকে ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয় বিধানসভা এলাকায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ডানপন্থী ধনকুবের ও ভুমজাইথাই পার্টির প্রধান আনুতিন চার্নভিরাকুল। গেল সপ্তাহে আদালতের রায়ে পদচ্যুত হন দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শীর্ষ রাজনৈতিক সিনাওয়াত্রা পরিবারের উত্তরসূরি পেতংতার্ন সিনাওয়াত্রা। পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে শুক্রবার তার স্থলাভিষিক্ত হয়েছেন আনুতিন চার্নভিরাকুল। থাইল্যান্ডের উদারপন্থী দল পিপলস পার্টির সমর্থনে পপুলিস্ট পিউ থাই পার্টির চাইকাশেম নীতিশ্রীকে বিপুল ব্যবধানে হারিয়ে থাইল্যান্ডের ক্ষমতায় আসীন হন 58 বছর বয়সী এই ব্যবসায়ী ও রাজনীতিবিদ। নিম্নপক্ষে মোট 492টি ভোটের মাঝে আনুতিন পেয়েছেন 311 ভোট। অন্যদিকে তার প্রতিপক্ষ চাইকাশেম পেয়েছেন 152 ভোট। ইউক্রেনে পশ্চিমারা সেনা মোতায়েন করলে তাদের উপর হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন বিদেশি সেনারা হবে তাদের বৈধ লক্ষ্য। এর আগে ফরাসি প্রেসিডেন্ট দাবি করেন যুদ্ধ শেষে কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে 26 দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে। তার দাবি দীর্ঘমেয়াদে দেশটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নেওয়া হবে এই পদক্ষেপ। 3.5 বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইনে। একই সাথে বৈরিতা বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত। শান্তি চুক্তির জোরালো সম্ভাবনা দেখা না গেলেও যুদ্ধবিরতির পরবর্তী পরিকল্পনা নিয়ে ছক কষছে পশ্চিমারা। বৃহস্পতিবার ফ্রান্সের নেতৃত্বে প্যারিসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে বৈঠকে বসে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা, যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দাবি, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিরতির পর সেখানে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে 26টি দেশ। কিয়েভকে সহায়তার লক্ষ্যে গঠিত কোয়ালিশন অব দ্য উইলিংয়ের বাকি সদস্যরাও শিগগিরই এই ইস্যুতে তাদের অবস্থান জানানোর আশ্বাস দিয়েছে। 26টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে, আরো কয়েকটি দেশ তাদের অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছে। এই 26 দেশ স্থল, সমুদ্র ও আকাশপথের নিরাপত্তায় তারা ইউক্রেনে সামরিক বাহিনী পাঠাতে রাজি। যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার পরদিন থেকেই ইউক্রেনের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করব আমরা। পশ্চিমাদের এমন অবস্থান ভালোভাবে নেয়নি রাশিয়া। ইউক্রেনে অন্য কোনো দেশ সেনা পাঠালে তাদের উপর হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের সম্ভাব্য বিদেশি সামরিক উপস্থিতি আসলে দেশটিকে ন্যাটোর কক্ষপথে টেনে নেওয়ার অন্যতম মূল কারণ। তাই সেখানে যদি কোনো সেনা মোতায়েন হয়, বিশেষ করে যুদ্ধের এই সময়ে, তাহলে আমরা ধরে নেব তারা বৈধ লক্ষ্য এবং ধ্বংসের জন্য উপযুক্ত। পুতিন জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ইউক্রেনকে বাধা দেবে না মস্কো। তবে জেলেনস্কির ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন পূরণ হতে দেবেন না বলেও সাফ জানিয়েছেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাল্টিক সাগরে চলছে যুক্তরাষ্ট্র ও সুইডেনের নৌবাহিনীর যৌথ অংশগ্রহণে সামরিক মহড়া আর্কিওপেলাগো এন্ডেভার 25। বাল্টিক উপকূল ও দ্বীপ অঞ্চলগুলোতে ন্যাটোভুক্ত দুরাষ্ট্রের যৌথ যুদ্ধ ক্ষমতার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে চলছে এই মহড়া। এদিকে বাল্টিকের আরেক অংশে সাবমেরিন ধ্বংসের কৌশল অনুশীলনে চলতি মাসে দ্বিতীয়বারের মতো মহড়ার আয়োজন করেছে আরেক পরাশক্তি রাশিয়া। পাশাপাশি মার্কিন ও সুইডিশ সামরিক বাহিনী চলছে অ্যাম্ফিবিয়ান ড্রোন সহ অত্যাধুনিক প্রযুক্তির সমরাস্ত্র প্রশিক্ষণ। স্টকহোমের কোর্সো এলাকায় বাল্টিক উপকূলে চলছে যৌথ মহড়া, যার কেতাবি নাম আর্কিওপেলাগো এন্ডেভার 25।
যুদ্ধে যৌথ সক্ষমতা বৃদ্ধি, বাল্টিক সাগরের উপকূলীয় ও দ্বীপ অঞ্চলগুলোর বৈরী পরিবেশে কাজ করার দক্ষতা অর্জন এই মহড়ার উদ্দেশ্য। উপসাগরীয় এলাকায় ন্যাটোর শক্তিকে জোরদার করতে বৃহস্পতিবার এই মহড়ার আয়োজন করা হয়, যাতে অংশ নিয়েছে দুদেশের কয়েকশো নৌসেনা। আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী দুদেশ যুক্তরাষ্ট্র ও সুইডেনের মাঝে যে কোনো সংকটময় পরিস্থিতি একত্রে সামাল দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এই মহড়ার। আমরা বাল্টিক অঞ্চলের কৌশলগত গুরুত্ব সম্পর্কে যথেষ্ট অবগত রয়েছি। সুইডেনের ন্যাটোর সদস্যভুক্ত হওয়াতে আমরাও বেশ উপকৃত হব, যেহেতু আমরা একত্রেই কাজ করছি। গেল 7 বছর ধরে এখানে প্রশিক্ষণে আসি আমরা। আশা করি আগামী বছরও আসতে পারবো। এই মহড়ার মধ্য দিয়ে আমরা মার্কিন বাহিনীর কার্যপদ্ধতি ও তাদের মিসাইল সিস্টেমের খুঁটিনাটি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারছি। আমাদের পক্ষ থেকেও আমরা যথাসাধ্য তাদের সহায়তা করার চেষ্টা করছি। মহড়াটি সত্যিই অসাধারণ। একই সময়ে বাল্টিক সাগরের অপর প্রান্তে নৌমহড়া চালিয়েছে মার্কিন প্রতিপক্ষ রাশিয়া। অতর্কিত হামলা প্রতিহত করতে পানির নিচে চলে রুশ নৌবাহিনীর ডুবুরি দলের প্রশিক্ষণ। সাগরের তলদেশে লুকিয়ে থাকা শত্রু শনাক্ত, মানুষবিহীন যান ধ্বংসে ড্রোন ব্যবহার সহ বৈচিত্র্যময় সমরাস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এই মহড়ায়। নৌবাহিনীর অ্যান্টি সাবমেরিন স্যাবোটাজ ডিফেন্স ইউনিটগুলোর কার্যকারিতা মূল্যায়নে মূলত এই মহড়ার আয়োজন করা হয়। গেল মাসে 2টি মার্কিন পারমাণবিক সাবমেরিনকে রাশিয়ার কাছাকাছি অবস্থান করার নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার জেরে সাবমেরিন ধ্বংসের কৌশল অনুশীলনে চলতি মাসে এ দফায় দ্বিতীয়বারের মতো নৌমহড়ার আয়োজন করেছে রাশিয়া। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চীনের সামরিক কুচকাওয়াজের পর আলোচনায় রোবট নেকড়ে গোপনে হামলার পাশাপাশি টার্গেটে নির্ভুল আক্রমণে অত্যন্ত কার্যকর এসব রোবট, এমন দাবি চীনের। পাশাপাশি অস্ত্র সরবরাহ ও পরিবহনও করা সম্ভব এসব রোবটের মাধ্যমে। এই রোবটের রয়েছে স্বাধীনভাবে চলাফেরা, এমনকি খাড়া পর্বত বেয়ে উপরে ওঠার মতো পারদর্শিতাও। চীনের বহুল আলোচিত সামরিক প্রদর্শনী এবং কুচকাওয়াজে নজর কাড়ে নেকড়ের আদলে তৈরি এসব রোবট। চীনের অস্ত্র ভাণ্ডারের নতুন সংযোজন অস্ত্রসজ্জিত এ নেকড়ে রোবট। শত্রুপক্ষের অবস্থান ও তথ্য সংগ্রহ করে টার্গেটে নির্ভুলভাবে আক্রমণ, লজিস্টিক সহায়তা প্রদান, অস্ত্র সরবরাহ ও পরিবহনের জন্য তৈরি করা হয়েছে এসব রোবট। এর পাশাপাশি শত্রুপক্ষের সাথে সরাসরি লড়াইয়ের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে এসব নেকড়েগুলোকে। এগুলোর ওজন প্রায় 70 কেজি। এর পাশাপাশি নেকড়েগুলোর রয়েছে যে কোনো দিকে স্বাধীনভাবে চলাফেরা, খাড়া পর্বত বেয়ে ওপরে ওঠা, এমনকি সামনে থাকা যে কোনো বাধা অতিক্রমের সক্ষমতা। বিশ্বের সামনে নিজেদের সামরিক সক্ষমতার অনন্য নজির আরও একবার তুলে ধরল চীন। রোবোটিক নেকড়ের পাশাপাশি প্যারেডে আরও প্রদর্শিত হয় লেজার ওয়েপন, নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল, এমনকি আন্ডার ওয়াটার ড্রোনের মতো অনন্য ও অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, যমুনা আইডেস্কে একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যে। নেপালে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক, এক্স সহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক মাধ্যম। বুধবার পর্যন্ত সকল সামাজিক মাধ্যমকে নিবন্ধনের নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছিল দেশটির সরকার। শর্ত না মানায় ফেসবুক, ইউটিউব, এক্স সহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধের নির্দেশ দেয় দেশটির তথ্য মন্ত্রণালয়। ঘৃণা, গুজব এবং সাইবার অপরাধ রোধেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। এখন পর্যন্ত মাত্র 5টি সামাজিক মাধ্যম নিবন্ধন করতে পেরেছে। সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন ডিজিটাল রাইটস। সরাসরি জনগণের মৌলিক অধিকারের ওপর আঘাত হানার অভিযোগ তাদের। সুদানে ভয়াবহ ভূমিধসে নিহত 370 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারাসিন অঞ্চলে এই দুর্যোগে নারী ও শিশুসহ 1000 জনের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকার একটি ভিডিও প্রকাশ করেছে সশস্ত্র গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট। বর্তমানে এলাকাটি এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। বাকি মরদেহ উদ্ধারে জাতিসংঘ সহ অন্যান্য মানবাধিকার সংস্থার সহায়তা চেয়েছে গোষ্ঠীটি। কয়েকদিনের টানা বৃষ্টিপাতের পর গেল রোববার ভয়াবহ ভূমিধসের শিকার হয় দারফুর প্রদেশের মেরা মাউন্টেন এলাকা। সুদান লিবারেশন মুভমেন্টের দাবি, এতে পুরো তারাসিন গ্রাম ধ্বংস হয়ে গেছে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।